মার্চ 2025। চায়নার টিকটক বলে খ্যাত ডোউইনে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখানো হয় বিশ্বের নামকরা একটা স্মার্টওয়াচ ব্র্যান্ড, যাদের স্মার্টওয়াচের দাম কম করে হলেও $800। সেই স্মার্টওয়াচ চায়নায় বানাতে খরচ হয়েছে মাত্র $84। এই ভিডিও দেখে নড়ে চড়ে বসে সারা পৃথিবীর মানুষ। মুহূর্তেই ভাইরাল হয় ভিডিও। মানুষ বেশ অবাক হয়ে খেয়াল করে ব্র্যান্ডেড এক একটা প্রোডাক্ট তারা যেই দামে কেনে, সেই দামের সাথে প্রোডাকশন কস্টের তফাৎ ঠিক আকাশ আর পাতাল। কিছুদিন পরে আরেকটি ভিডিও ভাইরাল হয় ওয়েইবোতে। সেই ভিডিওর বিষয়বস্তু একটি লাক্সারি হ্যান্ডব্যাগ। নিউ ইয়র্কে যে ব্যাগটির দাম $2500, সেই ব্যাগটি চায়নায় লোকাল মার্কেটে বানাতে খরচ হয়েছে $200-এরও কম। মজার ব্যাপার হচ্ছে, চায়নার লোকাল ম্যাটেরিয়াল, লোকাল লেবার দিয়ে বানানো এই ব্যাগটিকে বরাবরই দাবি করা হয় ইটালিয়ান হেরিটেজ হিসেবে। স্বাভাবিকভাবেই এই ভিডিও দেখে প্রশ্নের ঝড় ওঠে। আস্তে আস্তে চায়নার সবগুলো মেইনস্ট্রিম মিডিয়া উঠে পড়ে লাগে ওয়েস্টার্ন ব্র্যান্ডগুলোর অরিজিনাল প্রাইসিং এক্সপোজ করার মিশনে। গ্লোবাল পপুলার ব্র্যান্ডগুলোর প্রোডাক্ট বানাতে কেমন খরচ আর সেগুলোর বাজার মূল্য কত, এগুলোকে পাশাপাশি রেখে এক্সপোজ করা হয় একের পর এক ব্র্যান্ডকে। ট্রু প্রাইস হ্যাশট্যাগ দিয়ে চলতে থাকে ক্যাম্পেইন। ধীরে ধীরে এই ক্যাম্পেইন ছড়িয়ে পড়ে গোটা পৃথিবীতে। এই ক্যাম্পেইনের ফলাফলটা বেশ দুর্দান্ত। মানুষজন বেশ ইতিবাচকভাবে গ্রহণ করেছে এই ইনিশিয়েটিভকে। অনেক দেশ গ্লোবাল ব্র্যান্ডগুলোর বদলে নিজের লোকাল ব্র্যান্ডকে আরও জোরালোভাবে প্রমোট করা শুরু করেছে। মানুষজন আগ্রহী হচ্ছে সস্তা এবং লোকাল অল্টারনেটিভের দিকে। যদিও গ্লোবাল ব্র্যান্ড নিয়ে মানুষের তৈরি হওয়া ট্রাস্ট ইস্যু আর ক্রমশ নাগালের বাইরে চলে যাওয়া রেপুটেশনকে ফিরিয়ে আনার জন্য কিছু ব্র্যান্ডের উচ্চপদস্থ কর্মকর্তারা অনলাইনে এসে তাদের এই আকাশচুম্বী প্রাইসিংকে পার্ট অফ ব্র্যান্ড লেগেসি এবং ডিজাইন ভ্যালু হিসেবে ডিফেন্ড করার দুর্বল চেষ্টাও করেছেন। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। এই কয়দিনে ব্র্যান্ড নিয়ে মানুষের পারসেপশন পাল্টে গিয়েছে অনেকটুকুই। ঠিক এই মুহূর্তে এখন আপনি একটা প্রশ্ন করতেই পারেন। প্রশ্নটা হচ্ছে, চায়না আচমকা এমন করে ওয়েস্টার্ন গ্লোবাল ব্র্যান্ডগুলোকে এক্সপোজ করার এই মিশনে নামল কেন? চায়না খুব ভেবেচিন্তেই এই স্ট্র্যাটেজিক ওয়ারে নেমেছে। যে স্ট্র্যাটেজিক ওয়ারের মেইন অস্ত্র পারসেপশন, টার্গেট হিউম্যান মাইন্ড, এবং এখান থেকেই শুরু হতে পারে এমন এক ক্ল্যাশ যার বরাতে পাল্টে যেতে পারে আধুনিক পৃথিবীর অর্থনৈতিক ডমিনেশনের 7-17। কিভাবে? চায়নার এই যে স্ট্র্যাটেজিক যুদ্ধ, এটা বুঝতে গেলে প্রথমেই আমেরিকান মার্কেটিং স্ট্র্যাটেজি বুঝতে হবে। আমেরিকান মার্কেটিংয়ের মেইন ট্যাকটিক্স হচ্ছে তারা বরাবরই মানুষের পারসেপশন নিয়ে খেলা করেছে। যে কারণে আমেরিকান বিজনেস স্ট্র্যাটেজির একমাত্র মটো ন্যারেটিভ সেট করা এবং সেটা মানুষকে বিশ্বাস করানো। সিলিকন ভ্যালি থেকে শুরু করে ফিফথ এভিনিউ ফ্যাশন, আমেরিকান ব্র্যান্ডগুলো বহু বছর ধরে যে কাজটা খুব সফলভাবে করে আসছে সেটি হচ্ছে অবজেক্টকে আইডেন্টিটিতে কনভার্ট করা, অবজেক্টকে মানুষের পার্ট অব লাইফে ট্রান্সফর্ম করা। 2023 সালে ডেলয়েট স্টাডিতে উঠে আসে, জিনিসপত্র কেনার ক্ষেত্রে দাম কিংবা মানের তুলনায় ব্র্যান্ডকে বেশি প্রায়োরিটি দেয় আমেরিকার 68% মানুষ। এমনকি যদি আমেরিকার জেনজিদের দিকেও তাকাই, দেখব এই জেনারেশনের কনজিউমাররাও নন ব্র্যান্ডেড আইটেমের চাইতে ব্র্যান্ডেড আইটেমকে বেশি প্রায়োরিটি দেয়। এ কারণেই যে স্নিকারটা বানাতে ভিয়েতনামে খরচ হয় $15, সেটা ম্যানহাটনে বিক্রি হয় $200। বিশ্বব্যাপী জনপ্রিয় এক ব্র্যান্ডের লাক্সারি ব্যাগ যেটা এশিয়ায় বানাতে খরচ হয় সর্বোচ্চ $180, সেটাই সিয়াটলের শোরুমে বিক্রি হয় $2500, আর মানুষ সেসব দেদারসে কেনে। কথা হচ্ছে, কেন কেনে? এমন তো না যে এই প্রোডাক্ট বানাতে যে ম্যাটেরিয়াল লেগেছে সেটা খুব বিরল, বা এমন কোনো কারিগর প্রোডাক্টটি বানিয়েছেন যিনি জগৎ বিখ্যাত। তাহলে এত টাকা খরচের কারণ কি? কারণ একটাই, ব্র্যান্ডের নামে আমাদের স্যাটিসফ্যাকশন, লয়্যালটি। সাইকোলজির ভাষায় একে বলে হেলো এফেক্ট। এই এফেক্ট মূলত এমন একটা কগনিটিভ বায়াস যেখানে কোনো একটা ব্র্যান্ড নিয়ে আমাদের ওভারঅল বায়াসনেস ডিফাইন করে আমরা ওই ব্র্যান্ডের প্রোডাক্ট কিভাবে ট্রিট করব। কোনো একটা ব্র্যান্ডের যদি লোগো, পে অফ লাইন পাওয়ারফুল হয়, কমিউনিকেশন টপনচ হয়, তখন ওই ব্র্যান্ডের প্রোডাক্ট টেস্ট করার আগেই আমাদের একটা বায়াসনেস তৈরি হয়। উদাহরণ হিসেবে আপনার চোখের সামনে যদি আপনি অ্যাপল কিংবা নাইকির ছবি ভেসে ওঠে, অবাক হওয়ার কিছু নেই। পুরো প্রসেস এভাবেই কাজ করে, আর মার্কেটিয়াররা এই জিনিসটা বেশ ভালোভাবেই জানে। ঠিক যে কারণেই ব্র্যান্ড স্টোরি টেলিংয়ের পেছনে বিলিয়ন ডলার খরচ করা হয়, এবং এই খরচের পেছনে উদ্দেশ্য একটাই, পারসেপশন সুইচ করা। তাই নাইকি জুতা বিক্রি করার কথা বলে না, তারা বলে জাস্ট ডু ইট।
অ্যাপল ফোন বিক্রির কথা বলে না, তারা বলে থিঙ্ক ডিফারেন্ট। এবং যেহেতু প্রোডাক্টগুলো এখন লাইফস্টাইলকে ডিফাইন করছে, ক্যারেক্টারিস্টিককে ডিফাইন করছে, সেখানেই মূলত আমেরিকান ব্র্যান্ডিংয়ের জয়। এবং এটাই মূলত ভয়ের দিক, কারণ যখন কোনো একটা পণ্যের দাম আর ফাংশনের সাথে কানেক্টেড না, বরং মানুষের ইমোশনের সাথে কানেক্টেড, তখনই পুরো বিষয়টা রূপান্তরিত হয় একটা সাইকোলজিক্যাল গেমে। এবং এই গেম ততদিনই চলে যতদিন না কেউ সামনে এসে সত্যিটা এক্সপোজ করে দিচ্ছে। আর যেটাই মূলত করছে চায়না। এক্সপোজ ভিডিওগুলো ভাইরাল হওয়ার পরে নতুন এক রকমের অনলাইন শপিং শুরু হয়েছে। ব্র্যান্ডকে বয়কট করে কনজিউমাররা সরাসরি ম্যানুফ্যাকচারের কাছ থেকে প্রোডাক্ট কেনা শুরু করেছে। যেসব ফ্যাক্টরি থেকে নামি দামি ব্র্যান্ডের পণ্যগুলো রেডি হয়ে যেত, মানুষজন সরাসরি সেই সব ফ্যাক্টরি থেকেই কিনছে আনব্র্যান্ডেড অথেন্টিক প্রোডাক্টস। টিকটক শপ আর চাইনিজ ই কমার্স সাইটগুলোই মূলত ইউজারদের সাথে এসব ফ্যাক্টরির কানেকশন ঘটিয়ে দিচ্ছে। এই পুরো প্রসেসটিকে ডাকা হচ্ছে ফ্যাক্টরি ডিরেক্ট শপিং নামেও, এবং ক্রমশই জনপ্রিয় হচ্ছে এই শপিং। বিশেষ করে ইয়াং জেনারেশন, যাদের কাছে প্রাইস ট্রান্সপারেন্সি খুব ম্যাটার করে, তারা বিষয়টিকে বেশ পজিটিভলি নিচ্ছে, যেন নীরবেই এক বিদ্রোহ হয়ে যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ডগুলোর একচিটিয়ে ব্যবসার বিরুদ্ধে। এবং যদি একটু ভালোভাবে খেয়াল করেন, দেখবেন চায়নার এই যে এক্সপোজ স্ট্র্যাটেজি, এটা যে শুধু ওয়েস্টার্ন ব্র্যান্ডগুলোকে ডাউন করা তা না, পাশাপাশি চায়না এসব ব্র্যান্ডকে রিপ্লেস করারও চেষ্টা করে যাচ্ছে। এ কারণেই দেখবেন গ্লোবাল ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড টেসলাকে টপকে সেখানে চলে এসেছে BYD। 2023 সালের শেষ দিকে সেলসের হিসেবে টেসলাকে টপকে গিয়েছে BYD। টেসলার 4,84,000 ইউনিট বিক্রির অপোজিটে BYDর বিক্রি হয়েছে 5,26,000 ইউনিট। একই চিত্র স্মার্টফোন ব্র্যান্ডের মার্কেটেও। অ্যাপল স্যামসাংয়ের সাথে পাল্লা দিয়ে এগোচ্ছে শাওমি এবং হুয়াই। ফুটওয়্যারের প্রেক্ষাপটটাও কিন্তু একই। নাইকি এবং অ্যাডিডাসের সাথে পাল্লা দিচ্ছে চাইনিজ অ্যান্টা এবং লিং। 2023 সালে চায়নাতে অ্যান্টা $8.9 বিলিয়ন বিজনেস করেছে, আর নাইকি করেছে $8.3 বিলিয়ন। এবং চাইনিজ জেনজিরা গ্লোবাল ব্র্যান্ডের বদলে প্রাধান্য দিচ্ছে লোকাল প্রোডাক্টগুলোকেও, কারণ কালচারাল রেলিভেন্স এবং অ্যাফোর্ডেবিলিটি। তবে ব্যাপারটা এমন না যে এই ব্র্যান্ডগুলো এখনই ওয়েস্টার্ন জায়ান্টদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, কিংবা এই লোকাল ব্র্যান্ডগুলো কপি করছে বড় ব্র্যান্ডগুলোকে। আসল কথা হচ্ছে এই ব্র্যান্ডগুলো নতুন নতুন ইনোভেশন নিয়ে আসছে। স্টেট সাপোর্ট ও বেটার বিজনেস পলিসি মডেল পেয়ে তারা বড় একটা কনজিউমার মডেলের মধ্যে ঢুকে পড়তে পারছে। তাছাড়া সরকার সমর্থিত গোশাও এর মতো ক্যাম্পেইনের কারণে লোকাল মানুষজন এসব জিনিসপত্র বেশ আগ্রহ নিয়ে কিনছে। এবং চায়নার নেক্সট স্টেপ এখান থেকেই শুরু হয়েছে। চাইনিজ BYD, শাওমি এরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে গ্লোবাল অ্যারেনায়। এবার এই পুরো প্রসেসটা আপনি যদি শুরু থেকে এখন পর্যন্ত রিক্যাপ করেন, দেখবেন চায়না যে কাজটি খুব ব্রিলিয়েন্সের সাথে করেছে তা হচ্ছে ওয়েস্টার্ন ব্র্যান্ডগুলোকে এক্সপোজ করেই সে শুধু থামেনি, বরং অল্টারনেটিভ কারা হতে পারে এবং কিভাবে এই অল্টারনেটিভের কাছে পৌঁছানো যায় সেই ব্যাপারটিকেও সে ইজি করে দিয়েছে। পাশাপাশি প্রোডাক্টে কম্প্রোমাইজ না করে চায়না গ্লোবালিও ডমিনেটিং একটা জায়গায় যাচ্ছে। গ্লোবাল ড্রোন মার্কেটে একচিটিয়ে রাজত্ব করে যাচ্ছে DJI, দখলে রেখেছে 70%-এরও বেশি মার্কেট শেয়ার। এগুলোই মূলত ইন্ডিকেশন যে চায়না গ্লোবাল ইকোসিস্টেমে বেশ দাপটের সাথেই ঢুকে পড়েছে। যেহেতু চায়না নিজেদের পণ্য নিজেরা বানায়, ওয়েস্টার্ন কান্ট্রির মতো যেহেতু তাদের কমপ্লেক্স ফ্র্যাগমেন্টেড প্রোডাকশন এবং সাপ্লাই চেইন নেই, তাই তারা একটা বড়সড় অ্যাডভান্টেজও পাচ্ছে। করোনা ভাইরাসের সময় থেকে যে অ্যান্টি ওয়েস্ট সেন্টিমেন্ট তৈরি হয়েছে, সেটার সাথে এই প্রাইস এক্সপোজ ক্যাম্পেইন এক হয়ে ধাক্কাটাও বেশ জোরে সরে এসেছে ওয়েস্টার্ন মোড়লদের উপরে। পাশাপাশি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে চায়না প্যারালাল ট্রেড ইকোসিস্টেমও রাখছে প্রধান ভূমিকা। আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং সাউথ ইস্ট এশিয়ার দেশগুলোতে এরই মধ্যে চাইনিজ স্মার্টফোন, সোলার প্যানেল এবং ই-কমার্স প্ল্যাটফর্মগুলো জনপ্রিয় হওয়া শুরু করেছে। সামনের সময় এই সংখ্যা যে বাড়বে বিদ্যুৎ গতিতে, সেখানেও নেই কোনো সন্দেহ। এবং এই পুরো সিনারিওতে যতই চায়না পাবে সাফল্য, ততই কপালে ভাঁজ পড়বে প্রতিপক্ষের। এই লড়াইয়ের শেষ হাসি কে হাসবে তা এখনও নিশ্চিত নয়। তবে এটা হলফ করে বলাই যায়, ওয়েস্টার্ন ব্র্যান্ডগুলোর ডমিনেশন কমানো এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলতেই থাকবে। এবং যেহেতু সাধারণ মানুষের পূর্ণ সমর্থন চায়নার পক্ষেই, সেহেতু আচমকা অসম্ভব কিছু না ঘটলে চায়না অনেকটুকুই এগিয়ে থাকবে এই লড়াইয়ে। যে লড়াইয়ের শেষটায় হয়তো নিশ্চিত হবে ব্র্যান্ড মনোপলির কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়াটাও।